কাকি 4টায় সভা হবে না, কিন্তু তুমি চলে আসতে পারো, সভাটা একটু দেরিতে হবে। তো বললাম কেন দেবুদা? দেবুদা বলেনি, যা বুঝলাম তাতে হলো কল্যাণবাবু খুব ছড়িয়ে ফেলেছিলেন, দিদিমণি গুটাতে এসেছিল, আর গুটাতে এসে সময় গোলমাল হয়ে গেছে। ফলে মাহেশের রথের মাঠে আমাদেরকে রাত পর্যন্ত মানুষের কাছে অষ্টাদশ লোকসভাতে দেশ বাঁচানোর কথা আমাদেরকে বলতে হচ্ছে। এবার এইটা যখন একজন বলছেন, তখন একজন বলছেন দিদি দিদি গুটাতে আসেন। তো বললাম কেন এসেছিল ভাই? বললো টিএমসির নাতিদের দাদুর নাম মনে করাতে এসেছিল। নাতিরা দাদুর নাম ভুলে গেছে, জানেন তো? লোকটা কি করতে হয় ভাই, ও ঢুকতে তোমার এগুলো শুনেছেন? দেখতে পাচ্ছ না? এবার প্রশ্ন হলো কেন ভুলে গেছে? কারণ মোহাম্মদ সেলিম যা ঘেঁটে ধরে দিয়েছে, নাতিদের দাদুর নাম মনে রাখা সম্ভব না। আর দীপশিতাকে আমি অনুরোধ করব যে দীপশিতা, লড়াইটা দেশ বাঁচানো, তুই আমার থেকে অনেক ছোট, অনেক সময় পাবি কল্যাণ বাবুর কথার জবাব দেবার জন্য, কিন্তু ফালতু জিনিসে মাথা লাগাবি না, নোংরা জিনিসে মাথা লাগাবি না। আমাদের পার্টি বাম কংগ্রেস দীপশিতাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য। শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচলে দেশ বাঁচতে পারবে না, তাই শ্রীরামপুরের বেকার ছাত্র যুবদেরকে বাঁচার জন্য আমাদের দীপশিতা, আমাদের লড়াইয়ের সৈনিক। কিন্তু ওই গাঁয়ের কথা আছে, খেপা কেন ডেলালি ভালো মনে করালি। শুনেছেন এসব কথা? ডেলালি মানে হচ্ছে ডেলানো, ডেলানো মানে হচ্ছে ঢিল ছোড়া। আপনারা সব শহরের লোক ঢিল ছুড়তে এইসব কথা বলে, আর আমরা গাঁয়ের লোক আমাদেরকে বলে ডেলাচ্ছে, মানে ঢিল ছুড়ছে। তো বলতো খেপাকে কখনো ঢিল ছুড়বি না, খেপাকে একবার যদি ঢিল ছুড়িস, খেপা সারা দিন ঢিল ছুড়তে থাকবে। খেপা কেন ডেলালি ভালো মনে করালো। আচ্ছা বলুন, কত অপদার্থ গন্ডমূর্খ কেউ হলে এরকম হয় যে বলছো বিয়ে করেনি বলে ভোট দেয়নি? আপনার তো অনেকে বিয়ে করেনি, তাহলে তাদেরকে ভোট দেবে তো মানুষ? লড়াইটা এখানে নয়, লড়াইটা বেঁচে থাকা, লড়াইটা দেশকে বাঁচানোর। আমরা ওই পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি, ভোট দিন আমাদেরকে। যে পার্টি পায়ের তলার জমি শক্ত করতে জানে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আর মাথা উঁচু করে বেঁচে থাকার কথা শেখাতে জানে, বলতে জানে, এগোতে জানে, আমরা সেই লাল ঝান্ডার পার্টি থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে লাল ঝান্ডার পার্টিটা গায়ে গতরে খেটে থাকা শ্রমের দাম দিতে জানে, মর্যাদা দিতে জানে। আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে পার্টিটা যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য 2011-তেই পশ্চিমবঙ্গে হেরে যায়, সেদিনকে 1326টা হেলথ সেন্টার থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে, কিন্তু কোথাও নীল সাদা রং করেনি, লাল রং করে যায়নি। সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে कि जमींदार लोग अपना कुत्ता बिल्लियों के नाम पर जमीन ना रखकर वो जमीन छीन कर गरीब প্রান্তিক ক্ষেত মজুর চাষীদের হাতে বিলিয়ে দেওয়া, আর শুধু বিলিয়ে দেওয়া নয়, তাদের হাতে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দাম নেই তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে। আমরা ওই পার্টির থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা 34 বছর পশ্চিমবঙ্গে একাধিক স্কুল, একাধিক কলেজ, একাধিক ইউনিভার্সিটি তৈরি করেছে, কিন্তু কারো বলার হিম্মত হয়নি যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আর পাশে মদের দোকানটা চালু করে দেবে। আমাদের পার্টিটা ওই পার্টি যে পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে গর্বের সাথে ভোট চাইতে এসেছি যে 5 কিলোমিটারের মধ্যে কোনো যদি প্রাইমারি স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি না নিয়েছে, তো শিক্ষামন্ত্রী, ডিআই কে, এসআই কে, জনপ্রতিনিধিকে ডেকে হুইপ জারি
করে দিয়েছে 5 কিলোমিটারের মধ্যে কোন স্কুলে যদি কোনো বাচ্চা ভর্তি না হয়ে ফেরত গেছে তো সেই স্কুলের হেডমাস্টার থেকে ডিআই পর্যন্ত শোকজ হবে। আর आज 8000 स्कूल का गेटों पर ताला लगाकर आज 21,000 दारू का दुकान दिया जाता है। कभी कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা এই পশ্চিমবঙ্গে কৃষির ভিতের উপরে দাঁড়িয়ে শিল্পের দিকে তাকিয়েছিল। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা তাপবিদ্যুৎ কারখানা, জলবিদ্যুৎ কারখানা, বক্রেশ্বর, মেজিয়াস, সাঁওতালডি থেকে শুরু করে এই গোটা এলাকায়, কাটোয়া থেকে এই গোটা রাজ্য জুড়ে একটা শিল্পের লহর দৌড়া দিয়া থা। আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একাধিক কারখানা, ছোট মাঝারি কারখানা একাধিক জায়গাতে সেক্টর 5 থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে। আজ তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে। ক্লাস 8-এর লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামা ধরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে। বাচ্চাগুলো বলছে দিদি এটা আমাদের মুখ্যমন্ত্রী, আজ না 6-7 বছর আগে যখন ওখানে ছিলাম পেশাতে। বললাম হ্যাঁ বাবু। বলছে দিদি বুঝতে পারছি না, আপনি বলেন এই চাষের জন্য এই প্রয়োজনীয় শর্ত, ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত, কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সর্ষের বীজ ফলালে কি করে ধান উৎপাদন হয়। পাল্টে যাচ্ছে সব। হুগলি কিন্তু প্রচুর পেয়েছে, প্রচুর। কুন্তল পেয়েছে, শান্তনু পেয়েছে, কল্যাণবাবু পেয়েছে, আবার নতুন করে রচনা ব্যানার্জিও পেয়েছে। একজন গরুর দুধে সোনা খুঁজছেন, একজন সর্ষের বীজে ধান, আর একজন ধোঁয়াতে কারখানা। ভোট হবে? পেটের খিদে বুঝবে? সৎ পথে রোজগার করার জন্য, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো? এসব জোকারিতে এটা রাজনীতি হচ্ছে। কি করতে চাইছেন? কোন পশ্চিমবঙ্গ, কোন ভারতবর্ষের জন্য আমরা লড়তে চাইছি? হ্যাঁ, আমরা এক কথাই বলেছি, দেশের সংবিধান বাঁচানোর জন্য আমাদের ভোট। দেশের সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না, আর গণতন্ত্র না বাঁচলে কখনোই ধর্মনিরপেক্ষতা বাঁচে না। কত পীড়িত বলুন গণতন্ত্র বাঁচানোর, পঞ্চায়েতের ভোটটা লুট করে। জিজ্ঞেস করুন না তৃণমূলের লোকগুলোকে যে বাবা জোড়হাত করে কেন আসছিস? বুকের পাটা থাকে তো যা ভোটটা লুট করে দেখা পঞ্চায়েতের মতো। কেন চাইতে আসছে ভোট? কি কিসের প্রয়োজন? কে বাঁচাবে দিল্লিতে, পার্লামেন্টে দেশ का संविधान, देश का डेमोक्रेसी, देश का सेकुलरिज्म कौन बचाएगा? अरे যখন দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের সেকুলারিজমকে বন্ধক দেবার জন্য, বেঁচে দেবার জন্য যখন পার্লামেন্টে বিল পেশ হয়, তখন সবকটা তৃণমূলের নেতারা একসঙ্গে বাথরুম পেয়ে যায়। এরা বাঁচাবে? এরা নীতি আদর্শের দ্বারা কোন দেশটাকে আমাদের সামনে রাখতে চাইছে বিজেপি? কোন দেশটা? যে দেশের সংবিধান থাকবে না আর মনোবাদের দ্বারা এই গোটা দেশটা চলবে। কোন দেশটাকে উপহার দিতে চাইছে বিজেপি? 353টা এমপিকে নিয়ে আবার আর এবার বলছে 400টা। শুনুন, 200 যেতে যেতে প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাবে, পারবে না যেতে। হবে না, সম্ভব নয়। দেশের মানুষ খেটে ঘাম রক্ত দিয়ে এই দেশ তৈরি করেছে। কোন হিটলারের বাচ্চার হাতে আমরা আমাদের দেশ আর সংবিধানকে তুলে দেব না। দেশের মানুষের প্রতি বিশ্বাস রাখুন, পাড়ার মানুষের প্রতি বিশ্বাস রাখুন, আর নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আমরা জানি না আসানসোলে কি রেজাল্ট হবে, কিন্তু গুণগত পরিবর্তন ঘটেছে। ভোটের দিন আমরা দেখেছি যাদের রাজনীতির সঙ্গে কোনো দূর দূরান্ত পর্যন্ত লেনা দেনা নেই, তারা বামপন্থী বুথে এসে ভোটের জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছে। এটা আমাদের উপলব্ধি। তাই মানুষের প্রতি বিশ্বাস রাখুন আর নিজেদের প্রতি কনফিডেন্স রাখুন। ये कौन सा देश का छवि हम लोगों को दिखाना चाहते हैं ये लोग? হিন্দুর নামে, ধর্মের নামে, এক জাতি, এক ভাষা, এক রাষ্ট্রের একটা ছবি দেখিয়ে
যে দেশে আমাদের মায়েদেরকে ন্যাংটো করে হাঁটানো হয়, আর যখন আমার মাকে উলঙ্গ করে ন্যাংটো করে হাঁটানো হয় তখন আমার মায়ের ছেলেরা তার ভিডিও করে। এই দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি আমাদেরকে। বিজেপি কোন দেশের ছবি দেখাতে চাইছে? যে দেশের মায়ের ধর্ম শুধু মুসলমান হয়ে গেলে তার পেট থেকে, পেট মানে এমনি পেট নয়, পেট মানে একটা ফোলা পেট, 9 মাসের পোয়াতি পেট, সেই পেট থেকে বাচ্চাটাকে ত্রিশূলের আগায় বের করে নিয়ে আর পাড়ায় পাড়ায় মিছিল করতে শেখায়। কে বানালো জানোয়ার এই ছেলেগুলোকে? কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? जिस देश में अमीरों का कर्ज माफी होता है और हर दिन 35 टा করে কৃষক শুধুমাত্র দেনার দায় সুইসাইড করবে। কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? যে দেশে শুধুমাত্র মাটা ধর্ম মুসলমান বলে একটা পোয়াতি মাকে, তার বাচ্চাটাকে তার হাত থেকে ছাড়িয়ে পাথরে আছাড় মেরে মেরে ফেলে, ওই পেট ফোলা পোয়াতি মাটাকে রেপ করতে শেখায়। কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি? রাজনৈতিক হিন্দুত্বের নামে যে দেশে একজন মাস্টার মশাই তার সমস্ত যৌক্তিকতা, এথিক্স, তার জ্ঞান, তার বোধ, তার শিক্ষা, তার মমত্ব, সমাজ গড়ার কারিগর সবকিছু ভুলে গিয়ে শুধু বাচ্চাটার জাত ছিল নিচু, আর ওর শুধু জাতের গরম দেখে বাচ্চাটা আপনার কলসি থেকে জল খেয়েছে বলে পিটিয়ে মেরে ফেলবেন। এই দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি। বিজেপি এই দেশের ছবি আঁকতে চাইছে যে দেশে রেল থাকবে না, যে দেশে বিএসএনএল থাকবে না, যে দেশে কলিয়ারি থাকবে না, যে দেশে প্রতি বছর 100 দিনের কাজের টাকার বরাদ্দ কমে যাবে, যে দেশে आईसीडीएस চলবে না। बढ़ेगा इंडिया तभी तो बढ़ेगा इंडिया, लेकिन कौन बढ़ेगा इंडिया में? जिसका बाप के जेब में पैसा, बस वही बढ़ेगा इंडिया में। कौन बढ़ेगा इंडिया में? गरीबों का बच्चा, दलितों का बच्चा, नीचू कास्ट का बच्चा, लड़का लड़की, वो पढ़ सकेगा इंडिया में? কোথায় কেন্দ্রীয় বিদ্যালয়? কোথায় রিসার্চের জন্য টাকা? কোথায় বাচ্চার পুষ্টির জন্য টাকা? কোথায় ভারতবর্ষের বেদের জন্য টাকা? টিভিতে তো আজ দেখিয়ে দিচ্ছ গো যে প্রতি 9 জনে একটা মেয়ের হার্ট ডিজিজ রোগ হয়। হরলিক্স খাও, ওমেন হরলিক্স। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? তোমার মুরদ আছে, তুমি রেশনে নাও। তুমি তো কৃষকের কাছ থেকে ফসল কিনবে না। তোমার তো আম্বানি আদানির সঙ্গে খুব পিড়িত। বিজেপি খুব রেগে বলছে তোদের দিদির পিড়িত নেই। আমরা বললাম হ্যাঁ, পিড়িতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না। কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি পীড়িত হয় বা আম্বানি আদানির সঙ্গে যদি পীড়িত হয়, আমাদের প্রশ্ন কাঁঠালের আঠাটা খেয়ে বিজেপি, তৃণমূল, আরএসএস না আম্বানি আদানি? কে দিল এত পয়সা বিজেপি পার্টিকে? কে? ইলেকট্রাল বন্ডে আপনার ওষুধের দাম বাড়ছে, আপনার জিনিসের দাম বাড়ছে, মুড়ির উপরে জিএসটি, নার্সিংহোমের বেডগুলোর উপরে জিএসটি, অক্সিজেনের উপরে জিএসটি, लेकिन पेट्रोल और डीजल पर नहीं जीएसटी बसेगा। क्यों? কারণ পেট্রোল ডিজেলে যদি জিএসটি বসে তাহলে আম্বানি আদানির ইনকাম কমে যাবে, আর আম্বানি আদানির যদি ইনকাম কমে যায় তাহলে দাদার আর দিদি দুজনের হেলিকপ্টারে করে ভোটে চাওয়া বেরিয়ে যাবে। তাহলে কোন নীতিতে দেশ চলছে? কোন নীতিতে? পশ্চিমবঙ্গে তো ওই নীতি, শ্রীরামপুরের ভাইপোরা ভাগাড়ে যাক, দিদির ভাইপো ভালো থাকে, একটাই নীতি। এই নীতিতে রাজ্য চলছে, এই নীতিতেই দেশ চলছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইনকামের জায়গা নেই, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সৎ পথে রোজগার করে বাঁচার নেই। এই বিজেপি ভোট পাবে, পাবে না গোটা রাজ্যে, পাবে না গোটা দেশের মধ্যে। बीजेपी যে নীতি, যে রাস্তা, যে পলিসি इख्तियार आज ये लोग किए हैं, आज उस पॉलिसी, आज वो नीति, आज उस रास्ते पे इस देश को आगे ले जाना सिर्फ नामुमकिन नहीं, কোনোদিন সম্ভব নয়, হবে না, চলবে না এটা। তাহলে এই বিজেপির বিরুদ্ধে কে লড়বে? দিদি বলছে আমি লড়বো। তাহলে আপনার ঝুলিতে মুকুটমণি অধিকারী, ও তো এখনো বিজেপির এমপি এমএলএ গো, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? তোমার ঝুলিতে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে যে বুকের পাটাটা লাগে সেটা তো ভাই বুকে দিয়ে বন্ধক দেওয়া আছে। কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? যে বিজেপির সঙ্গে তুমি ঘর করেছো, আজকে বলছো ডিভোর্স হয়ে গেছে, কালকে তো ফিরে বিয়ে করে নেবে তুমি। কোন বিজেপির বিরুদ্ধে লড়বে?
কোনো রাজ্য চলে গো, চালাকি করে রাজ্য চলে না। চালাকি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা, কেন জানেন? প্রতিদিন পায়ের নিচের থেকে জমি চলে যাচ্ছে, নইলে এত গুন্ডা, এত পয়সা, এত মিডিয়া, এত প্রচার, এত পুলিশ, এত ভিডিও, সবাই মিলে একসাথে থেকেও তবু তৃণমূল প্রতিদিন হাত পা কাঁপছে, নার্ভের রোগ হয়ে যাচ্ছে। রাস্তায় ঘাটে বিটে যেখানে যা পাচ্ছে পাগলা কুকুরের মতন সব খ্যাঁ খ্যাঁ করছে চারিদিকে। শ্রীরামপুর দেখলে তো মনে হয় যেন জলাতঙ্ক রোগটা এখানে বেশি হয়েছে। এটা রাজনীতির ভাষা, এটা রাজনীতির চত্বর, এটা রাজনীতির কাজ। এই তৃণমূল পারবে বিজেপির বিরুদ্ধে লড়তে? এই তৃণমূলের মুরুদ আছে দেশটাকে বাঁচানোর জন্য, এই লড়াইয়ে থাকার জন্য, দেশটাকে বাঁচিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, লড়াইয়ে থাকার জন্য এই তৃণমূলের পার্টিটার বুকের জোর আছে। কেন গেল 26,000 ছেলে মেয়ের চাকরি? কেন? কে জবাব দেবে? কে দেবে জবাব? সরকারি উকিল কে? এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। কি করেছেন আপনি? শুধু আমাদের ট্যাক্সের টাকায় সরকারি উকিল থাকার জন্য মাসে মাসে লাখ লাখ টাকা পকেটে ভরেছেন, আর চোরগুলোকে বাঁচানোর জন্য পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আপনারা শুধু সওয়াল করেছেন। আমরা দুর্নীতি চালাচ্ছি এবিটিএকে, শিক্ষক সংগঠনকে, যে আপনারা পকেটের টাকা দিয়ে, সংগঠনের টাকা দিয়ে এই 26,000 ছেলে মেয়ে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আরটিআই করছেন, লড়ছেন। আমরা রাজ্যের সমস্ত 26,000-এর যোগ্য প্রার্থীদেরকে বলছি, আসুন আমাদের সাথে, আপনাদের চাকরি থাকবে আর আমরা থাকবো। দেখে নেবো কার কত মুরদ আপনাদের চাকরি আপনাদের থেকে কেড়ে নেয়। আপনাদের চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে। কিন্তু অবাক লাগে যে এসএসসি কমিশনের চেয়ারম্যান তিনি ঘোষণা করছেন যে শুনুন দিদি, 26,000 তো চাকরি দিয়েছিলাম, 19,000 আমরা যোগ্যকে দিয়েছি, তো বাকি কথাটা বলো, পুরোটা বলো। আধা লাইন কেন বলছো? বলো যে 19,000 যোগ্য দিয়েছিলে, 8,000 অযোগ্য দিয়েছিলে সাদা খাতায়, সেটা বলো। বলছেন পশ্চিমবঙ্গে যারা যোগ্য প্রার্থী তারা শাস্তি পেয়েছে এই রাজ্যের সরকারের ঘুষের টেবিলের জন্য। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা প্রতিদিন শাস্তি পাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তাদের পরিচালনার নীতির জন্য। যদি আপনারা ঘুষের টেবিল না বসাতেন, যদি আপনারা ঘুষ নেবার জন্য মেশিনারি সেট না করতেন, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ঘুষের টাকা জোগাড় করে সাদা খাতা জমা দিয়ে আপনাদের বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আর এসএসসি কমিশন আজকে এদের দোষ। 28 জন জেলে আছে, তার মধ্যে 4 জন আছে যাদের নাম মিডলম্যান। হোয়াট ইজ বাই মিডলম্যান? দালাল বলে, দালাল। তার মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারটা, এসএসসি কমিশন, শিক্ষা দপ্তর, ক্যাবিনেট, আর তার সাথে ফিনান্স মিনিস্ট্রি, আর তার সাথে 5 জন দালাল, এরা মিলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে একটা ভাগাড়ের রাস্তা দেখিয়েছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাবার এই যে সাহসটা করেছে, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দিয়ে। তাই আমাদের কাছে বিপদটা বড়, বিরাট বড় বিপদ। শিল্পাঞ্চল এলাকায় থাকি, চোখের সামনে দেখি এনএইচআর মোড়ে দাঁড়িয়ে থাকতো, চোখের সামনে দেখি ওপেন কাস্ট মাইন থেকে ভোরবেলাতে কয়লা তুলে সাইকেলে করে বিক্রি করে দিতে, চোখের সামনে দেখি ন্যাশনাল হাইওয়েতে হেভি লোডের গাড়ির সাথে পুলিশের সাথে হাত করে কি করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বাইকে করে ছেলেগুলো দাঁড়িয়ে থাকে, আর কোন ট্রাক যদি রেখে যায় কি করে তাদের উপরে রান ওভার করে দিয়ে চলে যায়। চোখের সামনে দেখেছি ওপেন কাস্ট মাইন্স গুলোতে জেসিবি লাগিয়ে গাড়ি নামিয়ে সেখান থেকে কয়লা তুলে লোডিং আনলোডিং করতে গিয়ে কি করে প্রত্যেক দিনের যারা কন্ট্রাকচুয়াল লেবার আছে তারা ওই কয়লা চাপা পড়ে মরে যায়, আর তাদের ডেড বডিটা কেউ ক্লেম পর্যন্ত করে না তাদের বাড়ির লোক। কারণ যদি তার বাড়ির লোক ওই ডেড বডিটা ক্লেম করে তাহলে গোটা বাড়িটা কয়লা চুরির দায়ে জেলে চলে যাবে। চোখের সামনে দেখি কি করে ঝাড়খণ্ড বর্ডার থেকে গাঁজা, চরস, হেরোইন চলে আসে আর জুয়াতে সাতটাতে কাজ করে তারা। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেন রাস্তায় দাঁড়িয়ে বাইক নিয়ে হেভি লোডের গাড়ি পার করে দিয়ে পুলিশের সাথে টাকার পয়সা তারা ব্যবসা করছে? কেন আজকে ওপেন কাস্ট মাইন থেকে শুরু করে চাল চুরি আর বালি চুরি আর গরু চুরিতে পাচারের কাছে, বাচ্চাদের পাচারের কাছে কেন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো আজকে আমরা নাম লেখাচ্ছি? কেন এই সাহস আমরা করছি যে
চাকরির পরীক্ষায় পাস করার দরকার নেই, বাপের কিডনি বিক্রি করে যদি লাখ টাকার মায়ের গয়না বন্ধক করে যদি লাখ লাখ টাকা নিজের পকেটে জোগাড় করতে পারি, তাহলে চাকরি পাবো কি করে? আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা এই সাহস করছি যে যদি রাতের অন্ধকারে কারো চন্নাটা টেনে নি আর কারো সাথে যদি দুষ্কর্ম করি, পুলিশ আছে আমাকে বাঁচিয়ে নেবে, কারণ কোনো তৃণমূল নেতাকে ফোন ধরিয়ে দেবো। কেন? কারণ গোটা পশ্চিমবঙ্গে আজকে এই দুর্নীতি, বেআইনি, ঘুষ, পাচার, সৎ পথে না বাঁচার একটা রাস্তা খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। সবাই আছে এর সাথে, পুলিশ আছে এর সাথে, ডিএম আছে এর সাথে, এসপি আছে এর সাথে, বিডিও গুলো আছে এর সাথে, কিছু সরকারি কর্মচারীরাও আছে এর সাথে। আপনাদেরকে আমি বলতে চাইছি, সময় আছে, सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ जाएंगे तो आप लोगों का सुधरने का मौका नहीं मिलेगा। কোন রাজনৈতিক দল একা দুর্নীতি করতে পারে না যদি সরকারি লোকজনরা তাদের সাথে যুক্ত না থাকে। তাহলে সরকারি লোকজনদেরকে আইন অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? সরকারি লোকজনদেরকে সংবিধান অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? গোটা এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারা বাধা দিচ্ছে? আর এই প্রশাসনের এই অবস্থাতে আপনি যতই আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক, হয় বিদেশ চলে যেতে হবে, নইলে পরিযায়ী শ্রমিক হতে হবে, নইলে এ রাজ্যে হতাশাগ্রস্ত হয়ে প্রতিদিন সুইসাইডের রাস্তা তাদেরকে এখতিয়ার করতে হবে, আর নইলে পাচারের কাজে আর লুটের কাজে নিজের নাম লেখাতে হবে। তাই দীপশিতা জিতলে সেলফি তুলে বাড়ি আসবে না। দীপশিতা জিতলে শ্রীরামপুরের সাথে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের বেকার ছেলে মেয়েরা যারা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা রোজগারের জায়গা চায়, যার মেধা আছে সে মেধা খাটাবে, যার গতর আছে সে গতর খাটাবে, তার রাস্তা তৈরি করতে আমরা দীপশিতাকে পাঠাচ্ছি। আর দীপশিতারা এই কাজটা করেই দম নেবে। তাই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। না ভিক্ষা করতে আসিনি, দাবি করতে এসেছি। জিতবো আমরা এই শ্রীরামপুর লোকসভাতে, যাবে দীপশিতা এমপি হয়ে, কারণ এটা আমার বাঁচার লড়াই, আমার পরিবারের বাঁচার লড়াই, আর আপনার পরিবারের বাঁচার লড়াই। কি পেল শ্রীরামপুর? 1000 একর জমি বামফ্রন্টের সময়কালে অধিগৃহীত হয়ে আছে, আজকে সেখানে প্রমোটারি হচ্ছে। কি পেল শ্রীরামপুর? কোথায় গেল সিল্ক হাব? 2014 আর 15 সালে এই সিল্ক হাবটা তৈরি করার কথা। ওই তো রাজ্যধরপুর, ওই তো নওগাঁ, ওই তো পেয়ারা পুকুর, এই তো এলাকাগুলোতে যে ছোট ছোট সিল্কের প্রিন্টের যে মেশিনগুলো, যে কারখানাগুলো ছিল, যেগুলোতে এক সময় 40-50 জন করে কাজ করতো বিজেপি সরকারের জিএসটির জন্য, সেই কারখানাগুলো ধসে গেছে, আধা তারও পৌনে গিয়ে কাজ করছে। এক এক সময় এই কারখানাগুলোতে যেখানে 1.5 লাখ টাকার মাসে বিক্রি হতো, আর সেখানে 30,000 টাকার বিক্রি হচ্ছে। কোথায় গেল এই শ্রমিকগুলো? এই শ্রমিকগুলো সব ওয়েটিং এর টিকিট কেটে আর উইদাউট রিজার্ভেশনে আর বিনা টিকিটে আজকে ছেলে মেয়েগুলো সব দক্ষিণের রাজ্যগুলোতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। কি পেল শ্রীরামপুর? কি পেল শ্রীরামপুর? পেল এখানে যে সিল্ক হাবটা যদি তৈরি হয়ে যেত, সেই সিল্ক হাবের কাছে সব কারখানাগুলো এক জায়গায় যদি তৈরি হয়ে যেত, 1000 একর জমি, যে জমিটা ফাঁকা পড়ে আছে, সেই জমিটা আজকে জলে জঙ্গলে আর মজে যাওয়া পুকুরে ভরে আছে, সেখানে যদি আজকে কারখানা হতো, কটন মিলগুলো, জুট মিলগুলো আজকে যদি চলতো, তাহলে কি কাজ হতো না? আরে কিছু হোক আর না হোক, আমার হুগলির ছেলে মেয়েগুলোকে বাইরের রাজ্যে গিয়ে আর ডেড বডি হয়ে আমাদের রাজ্যে ফিরে আসতে হতো না। তাই বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেদের আজ শ্মশান ঘাটে আর জানাজাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তার এই বাংলার মেয়েকে হারাতে হবে। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, শুনুন, 23-এ আমরা পুলিশ আর বিডিওর দমে ভোট লড়িনি, নিজেদের কোমরের জোরে ভোট লড়েছি। পুলিশের ছাতা আছে, ঠিক করে নিন। ছাতা আপনার একটাই, যদি নিজের মাথায় ধরেন আপনার মাথা বাঁচবে, যদি তৃণমূলের মাথায় ধরেন আপনার মাথার দায়িত্ব আমাদের নয়। তাই গোটা রাজ্যের পরিযায়ী শ্রমিক যাদের রক্ত ঘাম এই রাজ্যে থেকে এই রাজ্যকে গঠন করার জন্য, এই রাজ্যের ব্যবসা, এই রাজ্যের বাজার, এই রাজ্যের শিল্প, এই রাজ্যের শিক্ষা, এই রাজ্যের কালচারকে গড়ে তোলার কথা ছিল, আজকে গাঁয়ের পর গ্রাম শূন্য হয়ে গেছে। শহরে 100 দিনের কাজ নেই। দীপশিতারা দিল্লি যাবে আর শহরে 100 দিনের কাজ নিয়ে আসবে।
এইটা আমাদের লড়াই, আমাদের লড়াই মা বোনেদের মান ইজ্জতের জন্য, আমাদের লড়াই। কে কোথায় বলছে আমার বাড়ি নেই, ঘর নেই, দোর নেই। দেখলাম, বললাম যে তুমি যে ভাড়া দিয়ে থাকো বাড়িতে, সেই বাড়িটার ভাড়া কত সেটা তো লিখতে হতো, নাকি পিসির ভাই তো বলে সেটাও বাদ চলে গেল। আর তুমি যদি শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্সের কারখানার মালিক হও কোম্পানির, তাহলে তোমার চাকরগুলো তো সব জেল খাটছে। মালিকের জেল কবে হবে? কবে হবে মালিকের জেল? কি চাইছেন আপনারা? কাদেরকে মাথা উঁচু করে বাঁচার জন্য কাদের পিঠে হাত রাখছেন? আমি খুব অন্তর থেকে ভয় পেয়ে নিজের পাড়া, নিজের পরিবার, নিজের গ্রামে, পাড়ার মোড়ের, গায়ের মোড়ের স্কুলের বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে একজন নাগরিক হিসাবে ভয় পেয়ে সাহসের সাথে আপনাদের কাছে আমার শেষ কথা আপনাদেরকে বলতে চাই। আমাকে যদি এই সবার পরে দেবুদা বলে মীনাক্ষী তুমি যে রাজ্য অফিস ফিরে যাও, আমি যদি হাওড়াতে নেমে আর যদি আমি বাস না পাই রাতের অন্ধকারে, হাওড়া থেকে আমি যদি রাজ্য অফিস যেতে চাই, তো কোনো মনের কোনো ছেলে ছোকরা থাকবে যে আমাকে দেখে হয়তো সিটি মারতে পারে। কারো একটু বুকের পাতা বেশি থাকবে, সে হয়তো আমাকে দেখে একটা চতুর হিন্দি গান গাইতে পারে, কারণ কল্যাণের চেলার তো আর অভাব নেই। কারো বুকের পাতা আরো একটু বেশি হবে, তবে অন্যটা ধরে টান দিতে পারে। কারো মাথায় তৃণমূল আর পুলিশের ছাতা থাকবে, তো কাটোয়ার ওই বিধবা মাটার মতন আমাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে কেউ কেউ কৃত্রিয় করতে পারে। কিন্তু সবটা রাতের অন্ধকারে এবং ঝোপের আড়ালে। আজ পশ্চিমবঙ্গের মাটিতে এরকম একটা পরিস্থিতি এসেছে, যে পরিস্থিতিতে আমি যদি আমার বাড়ির বাপের সাথে, মায়ের সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, বেটার সাথে রাতের বেলা ঘর গৃহস্থে একসাথে রাতের ভাতটা খেতে বসি, তো পাড়াতে ঢুকে, ঘরে ঢুকে আমার বাড়ির দরজা নক করে তৃণমূলের ছেলে এসে আমার বাপের সামনে বলে যাচ্ছে তোমার ডাগর মেয়েটাকে রাত 12টায় পার্টি অফিস পাঠিয়ে দেবে। আমার বাপের হিম্মত হচ্ছে না বাটের ভাতের থালাটা ছুঁড়ে দিয়ে এক লাফে উঠে গিয়ে তৃণমূলের ছেলেটার কলারটা ধরে ওকে 2 ঝাপড় দেওয়া, যে তোরা তো দম কি করে হয় আমার বাড়িতে ঢুকে আমার মেয়েটাকে ডাকিস। অসহায়তা, দুর্বলতা, চাপ, মাথা নিচু, নিজের মেরুদণ্ডটা সোজা করতে আমার বাপ ভাইয়েরা, আমার পরিবারের লোকরা কেন করতে পারছে না, আজকে এটা ভাবার দিন আপনাদের এসেছে। पश्चिमबंग जब तक लाल झंडा था, किसी माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहू बेटियों की तरफ आंख उठा के देखना था। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা চাই শ্রীরামপুরের সিল্ক হাটটা হোক, আমরা চাই জুট মিলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোতে আবার ধোঁয়া বেরোক। আমরা চাই এই হুগলি জেলার থেকে, শ্রীরামপুর থেকে যাতে একটা ছেলেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক হতে বাইরে না যেতে হয়। আমরা চাই এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের মা বোনেরা মাথা উঁচু করে বাঁচুক। আমরা চাই আমাদের সব কটা স্কুলের তালা খুলুক, আর সেই স্কুলে লেখাপড়া করার জন্য আমাদের ট্যাক্সের টাকা এই সরকারকে বরাদ্দ করতে হবে। আমরা চাই আমাদের রক্ত ঘামে যে তাপবিদ্যুৎ কারখানাগুলো তৈরি হয়েছে তার দামে বাড়তি দাম বসিয়ে সরকার নিজে আহু করবে, আর গরিব খেটে খাওয়া মানুষ নিজের প্রতিদিন পেট কাটবে। আমরা চাই এই গোটা পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা ফিরে বাঁচুক, আর এগুলো তখনই বাঁচবে। আমাদের ভোট, আমাদের লড়াই শুধুমাত্র বিদায়ী সাংসদকে টাইট দেওয়ার জন্য নয়, আমাদের লড়াই এখানকার কোন বিডিওকে, কোন থানার ওসিকে, এখানকার কোন ডিএম, কোন एसपी के तादेरके टाइट देवार नय। जिस बाप का दम पर ये लोग उछल कूद कर रहे हैं, उस बाप को टाइट देने के लिए ये लड़ाई है हम लोगों का। और उधर बाप तখন টাইট হবে যখন লাল ঝান্ডা সৈনিকরা পার্লামেন্টের ভেতরে জান কবুল লড়াই করবে। কথা দিচ্ছি আপনাদেরকে, জিতিয়ে দিন দীপশিতাকে 26-এ কথা রাখবো, এই সরকারকে প্যাক করে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেব। আর সেদিনকে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে, এই পশ্চিমবঙ্গের মানুষ নিজের অধিকারে বাঁচবে। তাই নিজের অধিকারকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আসুন
দীপশিতাকে জেতানোর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে একটা স্বচ্ছতার, একটা সুস্থতার, একটা সংস্কৃতির এবং একটা দেশের রাস্তা তৈরি করে দেবার জন্য যে কটা দিন আছি আমরা একসাথে রাস্তায় থাকবো। ইনকালাব জিন্দাবাদ।